চার ধারায় বলছে সংজ্ঞা, চারের একের হচ্ছে কতে অ্যাডভোকেট, কতে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, চারের একের খতে আমলযোগ্য অযোগ্য, চারের একের ঘতে অভিযোগ, ঝতে নালিশ, চারের একের হচ্ছে আপনার উমতে, চারের একের উমতে হচ্ছে রাষ্ট্রীয়করণিক, আপনার হচ্ছে চতে হচ্ছে আমলযোগ্য, হ্যাঁ, ঢতে হচ্ছে আমল অযোগ্য, চারের একের ততে অনুসন্ধান, ঠতে তদন্ত, ঢতে বিচার বিভাগীয় কার্যক্রম, হ্যাঁ, দন্তান্নতে অপরাধ, মধ্যাহ্নতে পাবলিক প্রসিকিউটর, ততে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর ধতে হচ্ছে আপনার থানা। ঠিক আছে, ফৌজদারি কার্য 6 বলছে আদালতের শ্রেণী বিভাগ, আর 9 বলছে দায়রা আদালত, 10 বলছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11তে বলছে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12তে হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার ফৌজদারি কার্য 18তে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ, হ্যাঁ, 18 পরে 22 বলছে মফস্বল এলাকার জন্য, আর 25 বলছে পদাধিকার বলে জাস্টিস অব দ্য পিচ, আর হচ্ছে ফৌজদারি কার্যবিধান 28 বলছে দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার হবে কোন কোন আদালতে, 31 বলছে হাইকোর্ট দায়রা জজ কি দণ্ড দিবে, 32 বলছে ম্যাজিস্ট্রেটগণ কি দণ্ড দিবে, 35 কতে বলছে হাজতি যদি কারাদণ্ড পায় তাহলে কারাদণ্ড থেকে হাজতবাসের দিনগুলি বাদ যাবে। তারপরে 42 থেকে ফৌজদারি কার্যবিধানের অন্যতম একটি অধ্যায়, সেটা কি, সেটা হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে জনসাধারণ যখন হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য সংক্রান্ত অধ্যায় 4। অধ্যায় 4-এর 42 ধারা বলছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে যুক্তিসঙ্গতভাবে যখন এই ধরনের ব্যক্তি সাহায্য চাইবে তারা জনসাধারণ এদেরকে সাহায্য দিবে। 43 বলছে জনসাধারণ অপর জনসাধারণকে গ্রেপ্তার করতে সাহায্য করবে। 44 বলছে যে জনসাধারণ হচ্ছে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। 45 বলছে কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দিবে। 46 থেকে একবারে 67 পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করছি। সেটা কি, সেটা ছিল গত ক্লাসে ছিল 46 হচ্ছে বলছে গ্রেপ্তার, হ্যাঁ, 46 থেকে কিন্তু নতুন অধ্যায় ফৌজদারি কার্যবিধানের অধ্যায় 5। অধ্যায় 5-এ কি বলছে, গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। 46 বলছে গ্রেপ্তার এবং গ্রেপ্তারে বাধাদান, হ্যাঁ, 46 কতে বলছে ওই যে গ্রেপ্তারকারী পুলিশ অফিসারের কর্তব্য এবং হচ্ছে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনানুগ অধিকার সমূহ, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে 47 বলছে তল্লাশিপূর্বক গ্রেপ্তার, 48 বলছে বাড়ির মালিকের অনুমতি, 48 বলছে দরজা জানালা ভাঙ্গিয়া গ্রেপ্তার, 49 বলছে ভাঙ্গিয়া বাহির, 50 বলছে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51 বলছে ব্যক্তির দেহ তল্লাশি, 52 নারীর দেহ তল্লাশি, 53 অস্ত্র আটক, 54 বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55 ভবঘুরে সন্দেহভাজন, 56 হচ্ছে অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার, 57 নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতি করলে গ্রেপ্তার, 58 বলছে স্থানীয় সীমা রেখার বাইরে বিনা পরোয়ানায় গ্রেপ্তার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। 59 বলছে জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার, 60 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবে, 61 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে প্রেরণ করতে হবে, 24 ঘন্টার অধিক সময় থানা আদালতে আটক রাখা যাবে না। 62 বলছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি সংক্রান্ত অফিসার ইনচার্জ রিপোর্ট প্রদান করবে। আর হচ্ছে 63 বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস। 64, 65 বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার এবং ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন এলাকায় অপরাধ সংঘটিত হইলে, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট পরোয়ানা দিবেন। 66, 67 বলছে আসামি যদি আইনি হেফাজত থেকে পলায়ন করে, আসামি কি করে, আসামি যদি আইনি হেফাজত থেকে পলায়ন করে এইরূপ আসামিকে আপনি কি করবেন, কিভাবে গ্রেপ্তার করবেন, এই কথাটাই কিন্তু আপনার এইখানে বলছে। কততে বলছে ভাই, এটা বলছে আপনার 66 এবং 67-তে। ঠিক আছে, ক নামক পুলিশ অফিসারের সামনে খ নামক ব্যক্তি আমলযোগ্য অপরাধ করায়, ক নামক পুলিশ অফিসারের সামনে খ নামক ব্যক্তি আমলযোগ্য অপরাধ করায় পুলিশ অফিসার তার নাম ঠিকানা জানতে চাইলে খ নামক ব্যক্তি তার নাম ঠিকানা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। এই ক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের করণীয় কি ভাই, এই ক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের করণীয় হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 57 ধারায় লিখবেন যে পুলিশ অফিসারের উপস্থিতিতে যদি আমলযোগ্য অপরাধ করে কোনো ব্যক্তি, তখন পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর, হ্যাঁ, তার নাম ঠিকানা যাচাইয়ের জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। তার নাম ঠিকানা যখন হচ্ছে নাম ঠিকানা হচ্ছে করবে, হ্যাঁ, নাম ঠিকানা যখন প্রকাশ করবে তখন তাকে মুচলেখা সম্পাদনের জন্য আদালতে প্রেরণ করবেন। হ্যাঁ, পরবর্তীতে বিজ্ঞ আদালত হচ্ছে, আর সে যদি 24 ঘন্টার মধ্যে যদি নাম ঠিকানা না দেয়, 24 ঘন্টার মধ্যে যদি তার নাম ঠিকানা পাওয়া না যায় এবং সে যদি মুচলেখা সম্পাদন না করে, তাও হচ্ছে তাকে কি করবেন, তাকে হচ্ছে এখতিয়ার নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবেন। হ্যাঁ, তারপরে আপনি আরও লিখতে পারেন একটি ধারা, সেটা কি, ওই যে ফৌজদারি কার্যবিধানের 150 পিআরবি, ফৌজদারি কার্যবিধানের 150, হ্যাঁ, পিআরবি 120। তারপরে আপনি দিতে পারেন হচ্ছে পুলিশ আইনের 23 ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনি বিষয়টা অবগত করলেন। ঠিক আছে, এই বিষয়টা আপনি জিডিও দিতে পারেন, জেনারেল ডায়েরিতে নোট দিবেন, এগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদি ধারা। তবে মেইন ধারা হচ্ছে কত, 57 ধারা। ঠিক আছে, এখন আসেন, এখন এইখান থেকে আপনার পরবর্তী আমরা আরও একটা প্রশ্ন দিছি, সেটা কি দিছি, সেটা দিছি বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারে আইনি ভিত্তিসমূহ ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ 2025 অনুসারে আলোচনা করুন।
আপনি সিম্পলি লিখবেন 59 ধারাটা, ঠিক আছে? 59 ধারায় আমলযোগ্য, জামিন অযোগ্য, তারপরে সরকার ঘোষিত কোনো ব্যক্তিকে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার করবে। এছাড়াও আপনি দিতে পারবেন হচ্ছে কার্যবিধি 42, পর দিতে পারবেন কত 43, পর দিতে পারবেন 46। হ্যাঁ, আপনি এছাড়া হচ্ছে 77, 78 দিতে পারবেন। হ্যাঁ, ওই যে জমিদার যোদ্ধার যারা সিনিয়র আছেন এরা জানে। হ্যাঁ, এগুলো আপনি দিতে পারবেন। তবে আপনি এক্ষেত্রে একটা নোট দিয়ে দিবেন। নোট কি দিবেন? নোট দিয়ে দিবেন যদি কেউ কাউকে গ্রেপ্তার করার পর, হ্যাঁ, যদি বেআইনিভাবে আটক রাখে, তাইলে হচ্ছে সে কিন্তু পেনাল কোডের 342 থেকে 44 ধারায় দণ্ডিত হবে, ঠিক আছে? এই কথাটা কিন্তু আপনি নোট হিসেবে দিয়ে দিতে হবে। 68 থেকে 93 ঘতে বলছে কিন্তু আপনার আদালতে হাজির হওয়ার বাধ্য করানোর পরোয়ানা সম্পর্কিত। এখন আমি যদি বলি যে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু একবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসছে। কিভাবে আসছে? যে একজন আসামি বা সাক্ষীকে আদালতে হাজিরের পদ্ধতিসমূহ আলোচনা করুন, ঠিক আছে? অথবা অথবা আরও আসতে পারে যে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় 6-এর, হ্যাঁ, অধ্যায় 6-এর হচ্ছে পদ্ধতিসমূহ, অধ্যায় 6-এর মানে পদ্ধতিসমূহ লিখুন। হ্যাঁ, তখন কিন্তু আপনার প্রথমে সমন দিতে হবে, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে, তারপরে হুলিয়া দিতে হবে, তারপরে ক্রোক আদেশ দিতে পারে। হ্যাঁ, আরও আসতে পারে গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তির পরবর্তী বিধিবিধানগুলো লিখুন। তখন কিন্তু আপনার এই পরবর্তী বিধিবিধান, ওই যে ক্রোক, হুলিয়া যা আছে এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে ভাই। এখন আসেন, এই যে সমনটা বলছে, এই সমনটা আসলে কি ভাই? সমনটা কি খায় না মাথার দেয় ভাই? সমনটার কাজটা কি? আইনি ভিত্তি কি? আইনি ভিত্তি হচ্ছে সমন হচ্ছে একটি কাগজ, ঠিক আছে? ছোট্ট একটা কাগজ হচ্ছে সমন। এই কাগজের মধ্যে মূলত লেখা থাকবে একজন হচ্ছে আসামি বা সাক্ষীর নাম, ঠিকানা, ঠিক আছে? লেখা থাকবে হচ্ছে মামলা নম্বর, লেখা থাকবে হচ্ছে আপনার এই যে কোন আদালতে হাজির হবে, লেখা থাকবে হচ্ছে হাজিরের ডেট, ঠিক আছে? এই সকল কিছুই কিন্তু আপনার সমনের মধ্যে কি লেখা থাকবে। এইটা বলা আছে কোথায়? এইটা বলা আছে কার্যবিধির হচ্ছে 68-তে, ঠিক আছে? এখন আসেন, এখন এই যে 68-তে সমনের ফরম আপনারে বা সমনের ফরম সংক্রান্তে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখন এখন অনেকে বলবে যে 68-তে সমন না, 68-তে সমনের ফরমের বিস্তারিত আলোচনা এখানে করছে, ঠিক আছে? এখন এইখানে আপনার এই সমনের বিস্তারিত আলোচনা করলে আমরা একটু দেখি সেটা কি, সেটা সমন কি। আগে সমন সম্পর্কে জানি। সমন হচ্ছে আদালতের একটি আদেশনামা, আদালতের একটি হচ্ছে আদেশনামা। এই আদেশনামায় মূলত সাক্ষী বা আসামিরে একটি নির্দিষ্ট দিন এবং তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আদালত যে আদেশনামা ইস্যু করে তাকে হচ্ছে সমন বলে, ঠিক আছে? এখন আসেন, আমরা যদি একটু মেইন বইয়ের ভাষায় পড়ি, মেইন বই কি বলছে? হ্যাঁ, কয়েক স্যারের গাইডও আছে, আবার মেইন বইতেও আছে। বলছে কোনো মামলার হচ্ছে বাদী বা সাক্ষীকে, হ্যাঁ, বা আসামিকে নির্দিষ্ট তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য, হ্যাঁ, আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক, আদালতের কে কর্তৃক? প্রিজাইডিং অফিসার কর্তৃক বা সুপ্রিম কোর্ট কর্তৃক বিভিন্ন সময়ে প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অপর কোনো অফিসার, হ্যাঁ, কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকেই কি বলে? তাকেই সমন বলে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন বইয়ের ভাষায় আমরা একটু পড়লাম। এখন আমাদের ভাষায় হচ্ছে কি, সমন একটা হচ্ছে আদালতের ফরম বা সমন আদালতের একটি আদেশনামা। এই আদেশনামায় মূলত কোনো সাক্ষী, হ্যাঁ, কোনো মামলার বাদী, কোনো মামলার বিবাদী, কোনো মামলার আসামি, এই ধরনের ব্যক্তিদেরকে একটি নির্দিষ্ট দিন এবং তারিখে আদালত ডাকে যে আপনি অমুক অমুক তারিখে আপনি বিজ্ঞ আদালতে হাজির হবেন। হ্যাঁ, এই জিনিসটা যে দেয়, এটাই হচ্ছে কি সমন। এই সমনটা যারা থানায় চাকরি করে তারা সমন একাধিকবার জারি করছে, ঠিক আছে? এখন আসেন, সমনটা জারি করবে কে? আমরা কিন্তু সমনের সংজ্ঞা ইতিপূর্বে পড়ছি। তাহলে সমনটা কে জারি করবে? সমনটা জারি করবে হচ্ছে আদালত। হ্যাঁ, আরও কে জারি করবে? পুলিশ অফিসার। আরও কে জারি করবে? অন্য সরকারি কর্মচারী। তাহলে প্রশ্ন আসতে পারে, সমন কোন পদের পুলিশ অফিসার জারি করবে? যে কোনো পদের পুলিশ অফিসার সমনটা জারি করতে পারে। আর তাহলে সমনটা কয় ধরনের ভাই? সমনটা হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে পুলিশ কর্তৃক সমন দেওয়া হয়, আরেকটা হচ্ছে আদালত কর্তৃক সমন দেওয়া হয়। আমরা একটু সামনে পড়লেই পুলিশ কখন সমন দেয় আমরা জানতে পারবো। আপাতত জেনে রাখেন যে সমনটা হচ্ছে দুই ধরনের, একটা সমন পুলিশে দেয়, একটা সমন আদালত দেয়। আচ্ছা, আবার আসেন, সমন কিন্তু দুই কপি, একটা হচ্ছে মূল কপি, একটা হচ্ছে কার্বন কপি। এখন সমন আপনি কাকে দিবেন ভাই? সমন আপনি বাদী, সাক্ষী, আসামি, বিবাদী সবাইই দিতে পারবেন। হ্যাঁ, আসামিকে সমন দেওয়া হয় কখন? আসামিকে সমন দেওয়া হয় মূলত ধর্তব্য মামলা সমূহে, আমলযোগ্য মামলা সমূহে কিন্তু
আসামিকে কিন্তু সমন দেওয়া হয়। এখন আসেন, আপনি কিন্তু পুলিশ অফিসার, আপনি একাধিক মামলার সাক্ষী, আপনার নামেও কিন্তু আদালত সমন দিবে। হ্যাঁ, সাক্ষীর প্রতি সমন, এই পুলিশ অফিসারের প্রতি আদালত সমন দিতে পারে। এবং আপনি যদি হচ্ছে একাধিকবার সমন দেওয়ার পরও আপনি যখন সাক্ষী না দেন, তখন আদালত কিন্তু চাইলে আপনার বিরুদ্ধে কী দিতে পারে, পরোয়ানা দিতে পারে ভাই। এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 92 ধারায় কিন্তু বলে দিছে যে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি, কার্যবিধির 92 ধারা, একবার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসছে। তাহলে এখানে যদি প্রশ্ন আসে সমনে কি কি উল্লেখ থাকে, সমনে উল্লেখ থাকে যে আদিষ্ট ব্যক্তির হচ্ছে নাম ঠিকানা, আদিষ্ট ব্যক্তির হচ্ছে নাম ঠিকানা উল্লেখ থাকবে, হাজিরের সময় থাকবে, তারপরে মামলা নম্বর ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ থাকবে। এই কথাগুলাই হচ্ছে সমনের আদ্যোপান্ত। ঠিক আছে, আমরা সমনের আদ্যোপান্ত একবারে বিস্তারিত জেনে ফেললাম। এখন আসেন আমরা একটু মেইন বই ধরে আগাই। মেইন বইতে কি বলছে? মেইন বইতে কিন্তু সুনির্দিষ্ট কিছু তথ্যের প্রতি আমাদের একটু নজর দিতে হবে, কারণ এই মেইন বই থেকে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হয় ভাই। মেইন বইতে কি বলছে? মেইন বইতে বলছে যে সমনের ফরম, তারপরে বলছে দেখেন, আদালত কর্তৃক কার্যবিধির অধীন প্রত্যেক সমন লিখিতভাবে, এটা নিচে দাগ দেন, লিখিতভাবে। তাহলে সমন কিভাবে হবে? লিখিতভাবে হবে। লেখছে ও 2 প্রস্তে দিতে হবে। কয় প্রস্তে দিতে হবে সমন? সমন হবে কয় প্রস্ত? 2। কয় প্রস্ত বিশিষ্ট? 2 প্রস্ত বিশিষ্ট। তারপরে বলছে উক্ত আদালতের বিচার অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক বিভিন্ন সময়ে প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অপর কোনো অফিসার কর্তৃক, এই দুইটা শব্দের নিচে দাগ দেন। তাহলে সমন কার দ্বারা, যদি প্রশ্ন আসে যে নিম্নের কোন শ্রেণীর ব্যক্তি দ্বারা সমন স্বাক্ষরিত সিল মোহরাঙ্কিত হবে? ক, আদালতের বিচারক। খ, সুপ্রিম কোর্ট কর্তৃক বিভিন্ন সময়ে প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অপর কোনো ব্যক্তি কর্তৃক। এই কিন্তু আপনাকে ক খ উভয় আপনাকে কি করতে হবে? দাগাইতে হবে ভাই। হ্যাঁ, এখন আসেন, এখন তারপরে আপনার কি বলছে? তারপরে বলছে যে 2 নম্বর পয়েন্টে বলছে সমনটা কে জারি করবে? সমনটা জারি করবে মূলত পুলিশ অফিসার। সাধারণতই সমন পুলিশ অফিসার জারি করবে। আদালত চাইলে কিন্তু কি করতে পারে? আদালত হচ্ছে আদালতের কর্মচারী দ্বারাও কিন্তু কি করতে পারে ভাই? আদালতের সমনটা জারি করাইতে পারে। ঠিক আছে, এইখানে এই কথাটা বলছে, এই দুটো শব্দ নিচে দাগ দেন। সমন কে জারি করবে? বলছে এইরূপ সমন পুলিশ দ্বারা, এই শব্দটা নিচে দাগ দেন। তারপরে লিখছে আবার কি, প্রণীত বিধিবিধানের সাপেক্ষে সমনদানকারী আদালতের অফিসার, আদালতের অফিসারও কিন্তু সমন জারি করতে পারে। আরও বলছে অথবা অন্য সরকারি কর্মচারী দ্বারা। তাহলে 3 ধরনের ব্যক্তি সমন জারি করবে। ক, পুলিশ অফিসার। খ, আদালতের অফিসার। ঘ, অপর আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয় অপর সরকারি কর্মচারী। এই 3 ধরনের ব্যক্তিগত কিন্তু নির্দেশ করছে হচ্ছে কততে? ফৌজদারি কার্যবিধানের 68(2)-এ, মানে সমনটা কে জারি করবে। এখন আসেন, এই 68(3)-এ কিন্তু আরও কিছু কথা বলছে। কি বলছে? সমন যেমন আসামির উপরে জারি করা হয়, তেমনি সাক্ষীর উপরে জারি করা হয়। সমন পাওয়ার পর কেউ যদি আদালতে হাজির না হয়, তাহলে দণ্ডবিধির 174 ধারা দণ্ডযোগ্য অপরাধ হবে। হ্যাঁ, সমনে যদি লেখা থাকে তিনি পুনরাদেশ না পর্যন্ত আদালত ত্যাগ করবে না, তাহলে এরূপ করতে হবে। অর্থাৎ আদালত যে আপনার সমনটা দিছে, আপনি মনে করেন সমনে আদিষ্ট হয়েছেন, আপনার বাসায় পুলিশ গেছে, আপনার প্রতি সমনটা জারি করা হয়েছে, কিন্তু আপনি কি করলেন? আপনি ভাই সমন পাইয়া বললেন দূর আমি যাবো না, দেখি আদালত কি করতে পারে। তখন কিন্তু আপনি পেনাল কোডের 174 ধারায় দণ্ডিত হইবেন। ঠিক আছে, এই কথাটা কিন্তু আইনে বলে দিছে। আইনে আরও বলে দিছে, এই যে আদালত যদি বলে যে আদালত যদি আদেশনামা উল্লেখ করে দেয়, কি উল্লেখ করে দেয়? যে নির্দিষ্ট দিন এবং তারিখে আপনি যখন আদালতে হাজির হবেন, আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপনাকে আদালতে অবস্থান করতে হবে। তখন কিন্তু আপনি আদালতে অবস্থান করতে কিন্তু কি বাধ্য। আপনি ইচ্ছানুযায়ী চলে আসবেন, সাক্ষী শেষ হয়ে চলে আসবেন না। আদালত যতক্ষণ পর্যন্ত আপনাকে নির্দেশ দিবে, আপনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আদালতে অবস্থান করতে আপনি বাধ্য। কিন্তু এই কথাটাই হচ্ছে বলছে কততে? 68-তে। আচ্ছা, তাইলে এখন 68 থেকে আসতে পারে কিভাবে প্রশ্ন আসতে পারে সমন কাকে বলে এবং হচ্ছে সমন কে জারি করবে। সমন কাকে বলে, সমন কে জারি করবে, এই প্রশ্নের উত্তর কিন্তু 68-তেই আছে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে কি? প্রশ্ন আসতে পারে সমন কে জারি করবে, বা হচ্ছে এই যে আরো আসতে পারে হচ্ছে সমন জারিতে সমনে আদিষ্ট হয়ে ব্যক্তি যদি হাজির না হয় তাহার দণ্ডের বিধিবিধান, এগুলার সব কিন্তু আপনার এই হচ্ছে এই ফৌজদারি কার্যবিধির এই ধারা থেকেই কিন্তু প্রশ্নটা আসতে পারে। এই কথাটাই কিন্তু এখানে বলছে। এখন আসেন এই সমন সংক্রান্তে আমরা আরো কিছু কথা জানতে হবে, যা একটু জেনে রাখেন। সমনে আদিষ্ট হয়ে যদি হাজির না হয়, হ্যাঁ, সমনে যদি আদিষ্ট হয়ে হাজির আপনি না হন, তাইলে 174 ধারায় দণ্ড। আর আপনি হচ্ছে সমনে আদিষ্ট হয়েছেন, আপনারা বলছে যে আপনার নিকট একটা দলিল আছে, ওই দলিল নিয়ে আদালতে হাজির হবেন।
আপনি কি করলেন, গেছেন ঠিকই কিন্তু দলিল নেন নাই, তাহলে কিন্তু 175 ধারায় দণ্ডিত হবেন। আর আপনি হচ্ছে সমন, আপনার প্রতি সমন হয়েছে, এটা আপনি খবর পাইছেন, কিন্তু আপনি হচ্ছে পালিয়ে গেছেন, তাইলে হচ্ছে বা আত্মগোপন করছেন, সমনটা যেন জারি করতে না পারে, এক্ষেত্রে যদি এরূপ করেন তাইলে আপনি 172 ধারায় দণ্ডিত হবেন। আর একটা কথা হচ্ছে, পুলিশ অফিসার সমন নিয়ে আপনার বাড়িতে গেছে, আপনি কি করলেন, সমনটা আপনি ছিঁড়ে ফেললেন, যে কি করবেন করেন, আমি গেলাম না, এই যে ছিঁড়ে ফেলছেন, তাহলে 173 ধারায় দণ্ডিত হবেন। আর যদি আপনি কি করেন, আপনি ঠিকই আদালতে হাজির হয়েছেন, আপনাকে একটা মামলার সাক্ষী দেওয়ার জন্য ডাকছে, আপনি দিলেন মিথ্যা সাক্ষী, তাহলে কিন্তু 193 ধারায় দণ্ডিত হবেন। ঠিক আছে, এখানে আরো বলছে, কি বলছে, যদি সমনে হাজির হয়ে যদি আপনি হাজির হলেন কিন্তু আদালতের কোনো কথাই আপনি উত্তর দিচ্ছেন না, আপনি নীরবতা পালন করতেছেন, তাহলে কিন্তু 179 ধারায় দণ্ডিত হবেন। অসুবিধা না ভাই। এখানে 69-এ বলছে যে সমন কেমন করে জারি করতে হইব। সমন হচ্ছে মানে অর্থাৎ আপনি সমন কিভাবে জারি করবেন, সমন জারির 3টা পদ্ধতি এখানে কথা বলছে। হ্যাঁ, 1 নম্বর পদ্ধতি হচ্ছে, কোনো ব্যক্তির কাছে আপনি গেলেন, কোনো ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আপনার নামে একটা সমন আসছে, তখন ওই ব্যক্তির সমনের অপর পিঠে তার একটা স্বাক্ষর নিয়ে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা পদ্ধতি, ব্যক্তিগতভাবে সমন জারি যাকে বলে। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি একাধিক ব্যক্তির নামে সমন হয়, তাহলে একাধিক ব্যক্তির যে প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা ওই সমনের অপোজিশনে আপনি সই নিবেন, সই নিয়ে আপনি সমনটা জারি করবেন। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে, যদি যে যার প্রতি সমন জারি করবেন সে যদি কোনো ওই যে সমিতিবদ্ধ বা হচ্ছে বেসরকারি কোনো লোক হয়, বা হচ্ছে সে যদি হচ্ছে কি হয়, মানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে আর কি, হ্যাঁ, বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বা কোনো কোম্পানিতে চাকরি করে, তখন আপনি ওই কোম্পানির যে থাকবে, ওই যে কি বলে, কোম্পানির যে প্রধান থাকবে বা ম্যানেজার থাকবে, ওর নিকট হচ্ছে আপনি সমনের 2 কপি প্রেরণ করবেন। 2 কপি প্রেরণ করলে তখন তিনি কি করবে, তিনি সমনটা জারি করে আপনার নিকট সমনটা 1 কপি সমান প্রেরণ করবে। এই কথাগুলাই হচ্ছে আমাদের 69-এ বলছে। হ্যাঁ, তবে 69-এ আরো একটা স্টেপ, এই যে ফৌজদারি কার্যবিধি অধ্যাদেশ 2025 সংশোধনীতে বলছে, সেটা কি, সেটা হচ্ছে যে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি। আপনি দেখলেন যে যেই ব্যক্তির প্রতি আপনি সমন জারি করবেন, সে যখন মামলাটা হয়েছে, যখন সে মামলার সাক্ষী হয়েছে, তখন সে দেশে ছিল, বর্তমানে সে দেশে নাই, অথবা তার বাড়ি ছিল কক্সবাজার, সে বর্তমানে চাকরি করে রংপুর, তাকে হচ্ছে হাজির করার সময় এবং ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, তখন আপনার হচ্ছে কি করতে পারবেন, আপনি তারে হচ্ছে ইলেকট্রনিক ভয়েস কল, ইমেল বা ইলেকট্রনিক মেসেজ, হ্যাঁ, বা হচ্ছে আপনি তারে হচ্ছে কি করতে পারবেন, শর্ট মেসেজ সার্ভিস, মানে SMS করতে পারবেন, SMS করে বলতে পারবেন যে আপনার অমুক তারিখে আপনার বিজ্ঞ আদালতে হচ্ছে হাজিরার ডেট আছে, আদালত আপনাকে সমন প্রদান করছে। এই যে কথাগুলো এখানে বলছে, এগুলাই কিন্তু আমরা আবার একটু মেইন বইয়ের ভাষায় দেখব। তাই সবাই দাগ দেন, কি বলছে, সমন কিভাবে জারি করতে হবে। 68 বলছে সমনের ফরম এবং সমন কে জারি করবে। হ্যাঁ, 69-এ আবার কি বলছে, 69-এ বলছে যে সমনটা কিভাবে জারি করতে হবে। তাহলে সমনটা কিভাবে জারি করবেন ভাই, বলছে যে দেখেন এখানে একে বলছে, যাকে সমন দেওয়া হইবে সম্ভব হইলে সমনের 2 কপি তার নিকট অর্পণ করিয়া অর্পণের প্রস্তাব করিয়া ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। হ্যাঁ, 2 কপি, আপনার সমনটাও 2 কপি বিশিষ্ট হবে, 2 প্রস্ত বলছি না, 2 কপি বিশিষ্ট কার্বন কপি, মূল কপি, তারে কার্বন কপিটা দিবেন, দিয়ে আপনার কাছে মূল কপি রাখবেন, মূল কপির অপোজিটে তার একটা স্বাক্ষর নেবেন। হ্যাঁ, স্বাক্ষর নিয়ে আপনি স্বাক্ষরকৃত কপি এনে, হ্যাঁ, আপনি লিখবেন যে আমি অমুক, হ্যাঁ, আমি অমুক হচ্ছে অফিসার ইনচার্জ সদরঘাট থানার হচ্ছে ইয়া হইয়া, ওই যে আদিষ্ট হইয়া উল্লেখিত স্থানে গিয়ে আদিষ্ট ব্যক্তির নিকট হচ্ছে আমি সমনটি জারি করি এবং বিজ্ঞ আদালতে ফেরত প্রদান করি, আপনার সদয়ভোগতির জন্য প্রেরণ করিলাম, হ্যাঁ, এসআই অমুক, এই শেষ, এই ধরনের একটা কথা লিখে দিবেন, লিখে দিলে সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। এভাবে আপনি সমনটা জারি করবেন। তো আপনি এসআই হবেন, আপনার কাছে কিন্তু সমন দিবে। ঠিক আছে, মেট্রো এলাকায় যদি চাকরি করেন, আপনার কাছে কিন্তু সমন আসবে। ঠিক আছে, তখন আসলে কিন্তু আপনারা কি করতে হবে, আপনারা কিন্তু এইভাবে সমনটা জারি করতে হবে ভাই। এই কথা কিন্তু এখানে বলছে 69-এর 1-এ। 69-এর 2-এ কি বলছে, খালি একটু শুনেন, যাদের মেইন বই নাই তারা একটু মনোযোগ দিয়ে শুনেন, শুনলেই মুখস্থ হয়ে যাবে ভাই। হ্যাঁ, 69-এর 2 এই কথাটাই বলছে যে এই যে সমনটা আপনি যদি একাধিক ব্যক্তি হয়, তাইলে আপনি চাইলে একাধিক ব্যক্তির কি আপনি স্বাক্ষর নিতে পারবেন। জারিকারী অফিসের দাবি করলে এইরূপ যাদের উপর মানে একাধিক ব্যক্তির উপর সমন জারি করা হইলে তাদের প্রত্যেকের 2য় কপিতে বা সমনের অপর পৃষ্ঠায় হচ্ছে স্বাক্ষর নিয়ে প্রাপ্তি স্বীকার করবেন। অর্থাৎ যদি 5-6 জনের নামে হয়, তাহলে 5-6 জনের সাক্ষী কিন্তু আপনি স্বাক্ষরে কিন্তু আপনি সমনের অপর পৃষ্ঠায় আপনি নিবেন। হ্যাঁ, সামনের পৃষ্ঠা নিবেন না আর কি, পিছনের পৃষ্ঠা নিবেন, নিয়ে আপনি সমনটা জারি করবেন। এটা বলছে 69-এর 2-এ। 69-এর 3-এ এসে বলছে কি, বলছে যে সমিতিবদ্ধ কোম্পানি, দাগ দেন, বাংলাদেশের কোনো সমিতিবদ্ধ কোম্পানি অথবা
সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপর সমন জারি করতে হলে তাকে প্রতিষ্ঠানের সেক্রেটারি বা স্থানীয় ম্যানেজার অথবা কোনো প্রধান অফিসারের উপরে জারি করতে হবে। হ্যাঁ, এই কথাটা বলছে। তাইলে কোম্পানির যদি যদি হচ্ছে কোম্পানির বা প্রতিষ্ঠানের চাকরি করে এরকম কোনো ব্যক্তির উপর সমন জারি করেন, এমসিকিউ কার নিকট প্রেরণ করবেন? ক সেক্রেটারি, খ স্থানীয় ম্যানেজার, গ ক খ দুইটাই। উত্তর কিন্তু ক খ দুইটাই। এখানে আরো বলছে হ্যাঁ অন্য অন্য কোনো প্রধান অফিসারের উপর জারি করতে হবে। এখানে আরো এমসিকিউ আছে, সেটা কি? এইরূপ সমিতিবদ্ধ কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যক্তির উপর যদি সমন জারি করেন কিভাবে পাঠাবেন সমনটি? আপনাকে কিন্তু রেজিস্ট্রিকৃত পত্র দ্বারা, হ্যাঁ ডাকযোগে রেজিস্ট্রিকৃত পত্র দ্বারা প্রতিষ্ঠানের প্রধান বরাবর আপনাকে পাঠাইতে কিন্তু হবে। ঠিক আছে, পাঠাইলে ওই ব্যক্তি কি করবে? নিজের কাছে রেখে দিবে না, ওই পত্রটি যখন পৌঁছাইবে তখনই কিন্তু সমন জারি হয়েছে বলে গণ্য হবে। এবং ওই অফিসার সমন পেয়ে, প্রতিষ্ঠানের ম্যানেজার সমন পেয়ে 2 কপির 1 কপি ওই যে ব্যক্তি কাজ করে ওই ব্যক্তির একটা কপি দিবে, আর একটা কপি শেষ ও আর একটা কপিতে সেও ওই আগের মতোই সমনটা জারি করে আর তার একটা স্বাক্ষর নিয়ে সে কিন্তু আবার ওই অফিসারের নামে কিন্তু আবার রেজিস্ট্রিকৃত ডাকযোগে কিন্তু আবার সেটারে প্রেরণ করে দিবে। এই কথাটাই কিন্তু বলছে হচ্ছে 69-এর 3-এ। 69-এর 4-এ কিন্তু ওই যে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি করবে। এই হচ্ছে আমাদের সমন জারির পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা 68-তে কি পড়ছি? 68-তে বলছে সমন এবং সমনটা কে কে কোন শ্রেণীর ব্যক্তিরা সমনগুলো জারি করবে, এটা বলছে 68-তে। 69-এ বলছে সমনটা জারির পদ্ধতি। এখন আসেন 70-এ। এই 70 ধারা নিয়ে কিন্তু অনেকের খটকা লাগে গেছে ভাই। 70 ধারার আগের যে কথাটা ছিল সেটা কিন্তু এখন সংশোধন হয়েছে। আগে ছিল 70 ধারার অনেক কথা অনেকভাবে লেখা আছে, আপনার এত কথা পেঁচানোর দরকার নেই। 70 একদম সিম্পলে পড়েন, একবারে মুখস্থ হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি মনে করেন 69 ধারা সমন জারি করতে গেছেন, জারি করতে গিয়ে আপনি যে ব্যক্তি নামে সমনটা আসছে ওই ব্যক্তির আপনি পেলেন, তখন না হয় আপনি 69 ধারা আপনি সমনটা জারি করলেন। কিন্তু যদি আপনি 69 ধারা আপনি ব্যক্তিকে না পান, তখন কি করবেন? এই যে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, মনে করেন রিয়াজ নামক ব্যক্তির নামে একটা সমন আসছে, রিয়াজ নামক ব্যক্তি। এখন রিয়াজ নাই, রিয়াজ যদি বাসায় না থাকে, আপনি বাসার মধ্যে রিয়াজের মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, হ্যাঁ সন্তান আছে, এদের মধ্যে যিনি প্রাপ্তবয়স্ক মানে 18+, এদের মধ্যে যিনি 18 বছর প্লাস, 18 বছর হইলেই বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ধরে, তাহলে 18+ যিনি, এই ধরনের নারী পুরুষ উভয়ের প্রতি কিন্তু আপনি সমন জারি করতে পারবেন। তাহলে কথা আগে লিখতে হবে কি, যে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর। আর মেইন বইতে কিন্তু উল্লেখ আছে প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্যদের উপর কিন্তু সমনটা কি করা যাবে? জারি করা যাবে। এমসিকিউ আসতে পারে, সমনে আদিষ্ট ব্যক্তিকে ক নামক পুলিশ অফিসার সমনে আদিষ্ট ব্যক্তিকে বাসায় গিয়ে খুঁজে না পেয়ে তার হচ্ছে কন্যা শিশুর তার হচ্ছে কন্যা সন্তানের উপর সমনটি জারি করে আসে। এই ক্ষেত্রে ক নামক পুলিশ অফিসারের কার্যক্রম কি বৈধ? ক বৈধ, খ অবৈধ, গ কোনোটি নয়, গ আইনানুগভাবে কার্যটি সঠিক। উত্তর কি? উত্তরটা হচ্ছে অবৈধ, কারণ সে এইরূপভাবে সমনটা জারি করতে পারে না। কারণ সমন জারি করতে হলে কি করতে হবে? কন্যা পুলিশ অফিসার না পেয়ে সমনটি কোথায় জারি করবে? ক পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো নারীর উপর, খ পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের উপর, ক খ ঘ কোনোটি নয়। উত্তর কিন্তু ক খ। এমসিকিউ দিলে কিন্তু আমি এভাবেই দিব। অনেকে প্রাপ্তবয়স্ক পুরুষ দেখে কিন্তু ঘেচাং করে মারে দিবেন, পরে করবেন ইস মামা পারা প্রশ্নটাই কিন্তু ভুল। ঠিক আছে, দয়া করে এই ধরনের হচ্ছে পেঁচে পড়বেন না, একটু মাথাটা ঠান্ডা করে 4টা অপশনই পড়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, আরও বলছে কি? বলছে পূর্বোক্ত অর্থাৎ 71-এ বলছে যে আপনি 69 ব্যক্তিরে পাইয়া সমন জারি করলেন, 70-এ আপনি ব্যক্তি পান নাই কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য পাইছেন, তখন আপনি পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সমন জারি করলেন, গেল 69-70। কিন্তু 71-এ বলছে আপনি 69-এও পারেন নাই, 70-এও পারেন নাই, আপনি 71-এ কি করবেন? যে মনে করেন যে ব্যক্তির নামে আসছে সিলেট অঞ্চলে বেশি হয়, সব লন্ডন থাকে, বাড়িতে কেউ নাই, এখন সে বাড়িতে যে কোনো একটা কাজে আসছে, আইসে একটা মামলার সাক্ষী হয়েছে, এখন যাই আপনি দেখতেছেন বাড়িতে কেউ নেই, আপনি কি সমনটা জারি করার সাথে চলে আসবেন? না, আপনি করবেন কি? আপনি হচ্ছেন তার বাড়ির হচ্ছে প্রকাশ্য যে স্থান, মানে তার যে দরজা বা বাড়ির প্রধান ফটক, ওইখানে আপনি কি করবেন? আপনি হচ্ছে সমনের একটা কপি লটকাই দিবেন। আশপাশে 2-3 জন ব্যক্তিরে ডাকবেন, গণ্যমান্য 2-3 জন ব্যক্তিরে ডাকে বলবেন যে ভাই এই ব্যক্তির নামে সমন আসছে, তাই আমি সমনটি জারি করলাম, জারি করে কিন্তু এই কপিটাই কি আমি আদালতে আবার ফেরত পাঠাইবেন। তখন কিন্তু এটারে বলে হচ্ছে লটকিয়ে সমন জারি। কীভাবে সমন জারি ভাই? এটারে বলে হচ্ছে লটকিয়ে সমন জারি। ঠিক আছে,
এই কথাটা কিন্তু এখানে বলা আছে, লটকিয়ে সমন জারি। ঠিক আছে, তাহলে আমরা একাত্তরে কি পড়লাম? একাত্তরে হচ্ছে বসবাসের প্রকাশ্য স্থানে হচ্ছে লটকাইয়া সমন জারি। অনেক কিছু লেখা আছে মেইন বইতে, এত পেছানোর দরকার নাই। হ্যাঁ, এটা মূলত যেটা বলছি এটাই, যে সমনের একটা কপি আপনি কি করবেন, আপনি ওইখানে লটকিয়ে আপনি সমনটা জারি করে দিবেন। এটাই হচ্ছে আমার একাত্তরে বলছে। 72-এ কি বলছে ভাই? 72-এ বলছে প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে আমরা কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে যারা চাকরি করি এরাই হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে প্রজাতন্ত্রের মানে কর্মচারী কারা? মানে সরকারি কর্মচারী। ঠিক আছে, এইরূপ সরকারি কর্মচারী যদি হয়, যদি সমনে আদিষ্ট ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয়, অর্থাৎ সমনে আদিষ্ট কর্মচারী মনে করেন কোনো বন বিভাগ, হ্যাঁ, কোনো ভূমি অফিস, কোনো হচ্ছে উপজেলা কৃষি অফিস, এরকম যদি কর্মচারী হয়, তাইলে ওই অফিসের যিনি সরকারি অফিসের যদি কর্মচারী হয়, ওই অফিসের যিনি প্রধান থাকবে, ওই প্রধান বরাবর কিন্তু সমনের হচ্ছে 2 কপি আপনাকে প্রেরণ করতে হবে। প্রেরণ করলে আপনি কি করবেন? ওই অফিসার কি করবে? ওই অফিসার কিন্তু সমনটা, এই যে ইতিপূর্বে যে নিয়মগুলো পড়াইছি, এই নিয়মেই কিন্তু ওই অফিসার কি করবে ভাই? সমনটা জারি করবে। এই কথাটাই কিন্তু আমার এইখানে বলছে। ঠিক আছে, এখন এই যে 72-এ বলছে কি, প্রজাতন্ত্র কর্মচারীর উপরে সমন জারি কিভাবে জারি করবেন? সরকারি কর্মচারীর উপরে সমনটা জারি এভাবেই করবেন, যে বলছে, দেখেন এইখানে বলছে যে যেই ব্যক্তির উপর সমন জারি করা হবে তিনি যদি প্রজাতন্ত্রের সক্রিয় চাকরিতে নিযুক্ত থাকেন, তাহলে সমন প্রদানকারী আদালত সাধারণ অবস্থায় উক্ত ব্যক্তি যে অফিসে কার্যরত রয়েছেন তাহার প্রধান কর্মকর্তার নিকট 2 কপি সমন প্রেরণ করবেন। অতঃপর কর্মকর্তা, ওই যে এতক্ষণ যা বলছি এগুলোই, তাহলে এখানে আপনি একটা এমসিকিউ দাগ দেন যে প্রজাতন্ত্র কর্মচারীর উপর সমন জারি করলে, ওই যে 3 নম্বর লাইন থেকে দাগ দেন, তার প্রধান কর্মকর্তার নিকট সমনের কয় কপি প্রেরণ করবেন? 2 কপি প্রেরণ করবেন। হ্যাঁ, অতঃপর তিনি কত ধারা অনুসারে সমন জারি করবেন? 69 ধারার পদ্ধতি অনুসারে সমন জারি করবেন। এমসিকিউ, প্রজাতন্ত্রের কর্মচারীর উপরে সমন জারি করা হলে, হ্যাঁ, সমনের কয় কপি প্রেরণ করবেন? 2 কপি প্রেরণ করবেন। তারপরে এমসিকিউ আসতে পারে, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি পদ্ধতিতে হচ্ছে সমন জারি করতে গেলে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অফিস প্রধানের বরাবর হচ্ছে সমনের 2 কপি প্রেরণ করবেন। তখন তিনি ফৌজদারি কার্যবিধানের কত ধারা অনুসারে সমনটি জারি করবেন? 69 ধারা অনুসারে সমনটি জারি করবেন। এখন এইখান থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। কিভাবে আসতে পারে দেখেন, আসতে পারে হচ্ছে সমন কাকে বলে, সমন জারির পদ্ধতি সমূহ আলোচনা করুন। তাইলে আপনার এই 4টা ধারা কিন্তু আপনার চলে আসবে। কিভাবে আসবে? সমন কাকে বলে 68 দিয়ে দিলেন, হ্যাঁ, আর আরো দিবেন হচ্ছে আপনি 69 হচ্ছে সমন জারি পদ্ধতি দিবেন, 70 হচ্ছে আপনি হচ্ছে সাবালক পুরুষ ব্যক্তির সাবালক সদস্যদের উপর সমন জারি করে দিবেন, 71-এ আপনি লটকায় সমন জারি করে দিবেন, 72-এ প্রজাতন্ত্র কর্মচারীর উপর সমন জারি করে দিবেন। এটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন কিভাবে জারি করবেন আলোচনা করুন। 2 মার্কের প্রশ্ন আসতে পারে সমিতিবদ্ধ কোম্পানির কোনো প্রতিষ্ঠান বা সমিতিবদ্ধ কোম্পানির কোনো ব্যক্তির উপর কিভাবে সমন জারি করবেন আলোচনা করুন। আরো 2 মার্কের প্রশ্ন আসতে পারে এখানে লটকিয়ে সমন জারির পদ্ধতি আলোচনা করুন। 2 মার্কের আরো প্রশ্ন আসতে পারে যে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের উপর সমন জারির পদ্ধতি লিখুন। তখন কিন্তু আপনারে এই এক একটা ধারা দিয়ে আপনারা উত্তর করতে হবে। আপনারে আমরা যেভাবে পানির মতো এই ধারাগুলো পড়াইছি ইনশাল্লাহ আপনাদের সবার মনে থাকবে। তাহলে আমরা একটু রিফ্রেশ দিই ভাই, সেটা কি? সেটা হচ্ছে 68-তে বলছে সমনের ফরম এবং সমনটা কে কে জারি করতে পারবে। 69-এ বলছে সমন জারির পদ্ধতি। হ্যাঁ, তবে ভাই এই 69 ধারাটা কিন্তু আপনার হচ্ছে 69-এর 4 যে ধারাটা, এটা কিন্তু একটু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা সংশোধন হয়েছে। প্রশ্ন যদি এখান থেকে দেয় আপনাকে কিন্তু লিখতে হবে। কি বলছে? বলছে যে হচ্ছে সমনটি ইলেকট্রনিক মাধ্যমে SMS, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা পরিষেবা বা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে জারি করা যাবে। এই অর্থাৎ হচ্ছে 69-এর 1, 2, 3-এ যদি আপনি সমন জারি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 69-4-এ কিন্তু ইলেকট্রনিক মাধ্যমে সমনটি জারি করতে পারবেন। 70-এ বলছে লটকিয়ে সমন জারি, 71-এ বলছে যে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি, 72-এ বলছে কি? 72-এ বলছে আপনার সরকারি কর্মচারীর উপরে সমন জারি। 73-এ বলছে কি? ফৌজদারি কার্যবিধানে 73-এ বলছে সমন জারির প্রমাণ। তাহলে সমন জারির প্রমাণটা কি? 73-এ বলছে স্থানীয় সীমারেখার বাইরে সমন জারি। এটা কিন্তু আপনার পুলিশের কাজ না, এটা কার কাজ ভাই? এটা আদালতের কাজ। অর্থাৎ নাসির নামের একজন ব্যক্তির বাড়ি হচ্ছে কিন্তু আপনার রাজশাহী। ঠিক আছে, এখন সে বর্তমানে সে যে যখন মামলাটা সাক্ষী হয়েছে তখন সে বগুড়া তার খালার বাড়িতে বেড়াইতে আসছে। হ্যাঁ, এখন খালার বাড়িতে বেড়াইতে আসার পরে ওইখানে একটা মার্ডার হয়েছে। তো মার্ডার হয়েছে, খালার বাড়িতে মার্ডার হয়েছে। নাসিরে তো বীর পুরুষ, সে সাক্ষী হয়ে গেছে মামলার। এখন এই মামলাটা যখন আদালতে যখন হচ্ছে বিচারের জন্য গেছে, তখন হচ্ছে নাসিরে ডাকছে। হ্যাঁ, নাসিরে হচ্ছে সমন দিয়ে ডাকছে। ডাকার পরে হচ্ছে নাসির কি করলো? নাসির হচ্ছে
নাসিরের আদালত দেখলো যে এই ব্যক্তি যে নাসিরের নাম যে সমনটা হয়েছে, এই ব্যক্তি যদিও হচ্ছে বগুড়া মামলা সাক্ষী হয়েছে, কিন্তু তার বাড়িতে আসলে বগুড়ায় না, তার বাড়িটা হচ্ছে কোথায়, তার বাড়িটা হচ্ছে আপনার রাজশাহী। তখন কি করবে ভাই, তখন হচ্ছে এই যে রাজশাহীতে আপনার ইয়েটা পাঠাই দিবে, সমনটা পাঠাই দিবে আদালত। অর্থাৎ স্থানীয় সীমারেখার বাইরে সমনটা প্রেরণের কথা বলছে। এটা এখানে কি বলছে ভাই, এখানে বলছে এই যে মনে করেন এই যে ম্যাজিস্ট্রেট, আদালতের ম্যাজিস্ট্রেট দেখবে, যে আদালতে মামলাটা চলমান ওই আদালতের ম্যাজিস্ট্রেট দেখবে, বিচারিক ম্যাজিস্ট্রেট দেখবে, কি দেখবে, যে সমনটা যদি বগুড়ার লোক, হ্যাঁ সে রাজশাহীর লোক কিন্তু মামলাটা বগুড়ায়, তখন বগুড়ার ম্যাজিস্ট্রেট রাজশাহীর যে ইয়া থাকবে, রাজশাহীর যেই এটারে কি বলে ম্যাজিস্ট্রেট থাকবে, তার বরাবর সমনের 2 কপি প্রেরণ করবে। হ্যাঁ, প্রেরণ করার পরে তখন কিন্তু আপনার এই প্রেরণ করে তখন কি হবে, তখন হচ্ছে ওই সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট তিনি কি করবে, তিনি কিন্তু আপনার এই সমনটা জারি করার ব্যবস্থা কিন্তু নেবেন। এই কথাটাই কিন্তু বলছে আমাদের এই 73-এ। তাহলে 73 পুলিশের জন্য তো ইম্পর্টেন্ট ধারা না, পুলিশের জন্য ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 68 থেকে 72। হ্যাঁ, তবে 74টা কিন্তু ইম্পর্টেন্ট। সিম্পলি আপনি মনে রাখেন যে স্থানীয় সীমারেখার বাইরে সমন প্রেরণ, এটা হচ্ছে কত, 73। এটা কিন্তু আদালতের কার্যক্রম, এটা পুলিশের কার্যক্রম না। আচ্ছা, 74টা আদালতের কার্যক্রম। তারপরেও একটু মনে রাখতে হবে আপনারে, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে সমনজারি প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। তাহলে সমনজারি প্রমাণের পদ্ধতি 74টা হচ্ছে কি, মূলত 74টা আগে আমার ভাষায় বলি, তারপর মেইন বই ভাষায় বলবো। 74টা হচ্ছে মনে করেন আপনার নাম হচ্ছে জসিম, হ্যাঁ, আপনি থানার অন্যতম পুলিশ অফিসার দারোগা, আপনার নাম ইসরাফিল রানা নামক একজন ব্যক্তির নামে সমন আসছে। আপনি ওই যে 69, 70, 71-এ আপনি সমনটা, 72-এ আপনি সমনটা জারি করছেন। হ্যাঁ, জারি করার পরে আপনি জসিম, আপনি তখন ছিলেন কক্সবাজার, আপনার বদলি হয়ে গেছে রংপুর। এখন অথবা আপনি আল্লাহ না করুক আপনি মারা গেলেন, অথবা আপনি চাকরি থেকে রিটায়ার্ডে চলে গেলেন, অথবা আপনি পরবর্তীতে বিদেশে থাকেন, এখন আর দেশে থাকেন না। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন কি হবে ভাই, তখন হচ্ছে আদালত কি করবে, ওই যে আপনি সমনটা পূর্বোক্ত যে জারি করে যে আদালতে কপিটা পাঠাইছেন, ওইটাই আদালত, ওই কপিটাকেই কিন্তু আদালত সমন জারির প্রমাণ হিসেবে কিন্তু ধরে নেবেন যে ওইটাই সঠিকভাবে সমনটা জারি হয়েছে। কি বলছি কথা বুঝছেন নি ভাই, এই কথাটাই কিন্তু আমার এইখানে বলছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। মনিরুল হুদা সহ, মেহেদী সহ, তারপরে মোজাম্মেল ভাই, নাজমুল ভাই, হ্যাঁ, তারপরে আরো অনেক মুস্তাফিজ ভাই, মোস্তফা ভাই, হ্যাঁ, তারপরে হচ্ছে পলাশ ভাই, অনেকেই কিন্তু এই কথাগুলা কিন্তু মানে যারা নতুন আছেন তাদের কাছে একবারে নতুন লাগতে পারে, অসুবিধা নাই, আমরা কিন্তু একবারে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এইখানে তাহলে কি বলছে ভাই, এখানে বলছে যে, হ্যাঁ বুঝাই বলতেছি ভাই, 74 ধারাটাই বলছে যে মনে করেন আপনি হচ্ছেন যে ইসরাফিল, হ্যাঁ, আপনার প্রতি সমনটা অফিসার ইনচার্জ আপনার নামে এন্ডোর্স করছে, অথবা আপনি ইসরাফিল একটা সমন জারি করতে গেলেন, সমনটা আপনি জারি করলেন, হ্যাঁ, জারি করার পরে আপনি কি করলেন, সমনটা জারি করে আদালতে প্রেরণ করলেন। এখন এই মামলাটা ধরেন 2-3 বছর, একটা মামলা তো 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর থেকে চলতেই থাকে। আপনি জারি করে তার 2 মাস পরে আপনার এই থানা থেকে বদলি হয়ে গেল, আপনি কক্সবাজার থেকে চলে গেলেন হচ্ছে রংপুরে, কিন্তু সমনটা তো আপনার জারি করে যখন কক্সবাজার যে থানা, সদর থানায় ছিলেন, আপনি তো আবার আদালতে প্রেরণ করে দিচ্ছেন। এখন এই যে আদালতে প্রেরণ করছেন, মামলাটা যখন 2 বছর পরে মামলায় সাক্ষী নিচ্ছে, তখন হচ্ছে কি করলো, তখন আদালত বলল কি, ওই যে পূর্বে যে ইসরাফিল যে সমনটা জারি করে একটা কপি যে প্রেরণ করছে, এটাকে কিন্তু সমন জারির চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে, এটাই কিন্তু সমন জারির প্রমাণ হিসেবেই গণ্য হবে। অর্থাৎ আপনি যে হচ্ছে ওই যে পূর্বোক্ত যে সমনটা জারি করছেন, হ্যাঁ, ওইটাই কিন্তু আপনার প্রতি সমন দেওয়া হয়েছে, বা ওইটা সমন জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। এই সমনটা কিন্তু আবার পুনরায় দেওয়ার দরকার নাই, এই কথাটাই কিন্তু এখানে বলছে। এখন আমরা একটু মেইন বইয়ের ভাষায় পড়ি। মেইন বইয়ের ভাষায় কি বলছে, আদালত কর্তৃক প্রদত্ত সমনুক্ত আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার বাইরে জারি করা হয় বা অন্যান্য ক্ষেত্রে যখন সমন জারিকারী অফিসের মামলার শুনানি গেলে হাজিরি না থাকেন, অর্থাৎ মনে করেন মানে যেই সমনটা আপনি জারি করছেন, এখন মামলার সাক্ষ্য গ্রহণ হইতেছে, কিন্তু আপনি নাই, আপনার কি হয়েছে, হ্যাঁ, তখন হচ্ছে কি করতে পারে, তখন উক্ত সমন জারি করা হয়েছে বলিয়া কোনো ম্যাজিস্ট্রেট নিকটকৃত অ্যাফিডেভিট বা সমনের 2 কপির মধ্যে 1 কপি, যাহা ওই যে 69 এবং 70 ধারায় হচ্ছে পদ্ধতিতে নিকট হচ্ছে উহা দেওয়া হয়েছিল, হ্যাঁ, দেওয়ার প্রস্তাব হয়েছিল, যাহার নিকট রাখা হয়েছিল তাহার দ্বারা স্বাক্ষরিত হইলে, হ্যাঁ, হলে সমন হচ্ছে সমনের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে।
এবং ওতে প্রদত্ত বিবৃতি বিপরীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা নির্ভুল বলে গণ্য হবে। অর্থাৎ এই কথাটাই বলছে যে মামলার আপনি ইসরাফিল আপনি হচ্ছে সমনটা জারি করলেন, জারি করে একটা কপি আপনি আদালতে প্রেরণ করে দিলেন। এখন যখন মামলার সাক্ষ্য নিতেছে তখন আর আপনি কি, আপনি নাই। এই যে আপনি মামলার শুনানিকালে না থাকলেও আপনি যে ইতিপূর্বে সমনটা জারি করছেন সেটা কিন্তু সমনটা জারি হয়েছে বলেই ধরে আদালত ধরে নেবে, সমনটা নির্ভুলভাবে জারি হয়েছে বলেই আদালত কি করবে, আদালত ধরে নেবে। এই কথাটাই বলছে কোথায়, এই কথাটাই বলছে ৭৪-এ। তার আমাদের থানায় একজন কনস্টেবল আছে, উনি সমন জারি করে। হ্যাঁ, তো উনি যখন ছুটিতে যায় তখন ওই সময় সমনটা জারি করে কে? ঠিক আছে, প্রথম কোশ্চেন হয়েছে এটা। দ্বিতীয় কোশ্চেন হয়েছে যে ধরেন ওর বাড়ি হচ্ছে একা, ঠিক আছে, উনি আজকে একটা সমন জারি করে আসছে, আসার পর উনি আমরা জিজ্ঞেস করলো জালাল এটা কেমনে হয়, ওরা থাকে চট্টগ্রাম, মানে আমরা হচ্ছে কক্সবাজার। তো উনি কি করছে, ওনাদের ঘরের মধ্যে কি করছে ভিতরে রেখে গেছে। হ্যাঁ, আমার সমন জারিটা কি হয়েছে? কনস্টেবল আছে সমন জারি করার জন্য, সে ছুটি গেলে সমনটা কে জারি করবে? এটা একটি অপ্রাসঙ্গিক প্রশ্ন, কারণ সমন সে যদি জারি না করে তাহলে জারি করার জন্য আরেকজন কনস্টেবল নিয়োগ করবে, অথবা ওই অন্য একজন অফিসার যে থানার যে কমান্ডিং মানে অফিসার ইনচার্জ থাকবে, তিনি যাকে আদিষ্ট করবেন সেই হচ্ছে সমন জারি করবে। ঠিক আছে, একজন কনস্টেবল দিয়ে রাখছে যে সেই জারি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ বলেন। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন ছিল, আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ছিল কি যে সমনটা সে দরজার ভিতরে দিয়ে আসছে। এইটা আসলে আমাদের আইনে অনেক কিছুই আছে, আমরা কিন্তু আইন বহির্ভূত অনেক কিছুই করি, ঠিক আছে, যেটা যাহা আইন সিদ্ধ নয়। ঠিক আছে, এখন এই কার্যক্রম কিন্তু আইন সিদ্ধ নয়। যদি আপনার এই কথা দিয়ে যদি একটা উদ্দীপক আসে তাহলে কিন্তু উক্ত ঘটনা কিন্তু আইন সিদ্ধ নয়। ঠিক আছে, এটা কিন্তু কত ধারায় আইন সিদ্ধ নয়, এটা ৭১ ধারায় কিন্তু আইন সিদ্ধ নয়। ঠিক আছে, এটা কিন্তু আইন সিদ্ধ কাজ হয় নাই। তার উচিত ছিল আপনার ওই যে সমনটা লটকি সমনটা জারি করা। মঞ্জুরুল বলে তো দুই কপি বিশিষ্ট, ঠিক আছে, একটা হলো মূল কপি আর একটা হলো কার্বন কপি। তো সমনটা যখন এক ব্যক্তিকে জারি করা হবে, ঠিক আছে, তখন যে কার্বন কপিতে কি তার সিগনেচার না 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 না, সব সময় মনে রাখবেন মূল কপিটা বিজ্ঞ আদালতে ফেরত যাবে, কার্বন কপিটা সংশ্লিষ্ট ব্যক্তি পাবে। সব সময় যে আদালতের যেই ফরমে আসুক, যদি কার্বন কপি থাকে কার্বন কপিটা ব্যক্তি পাবে, মূল কপিটা আদালতে ফেরত যাবে। আর আরেকটু জানার আছে। বলেন বলেন, আপনি প্রশ্ন করতে থাকেন। আর যে একটা শরম মানে সমনের কাগজে, যেটা অরেঞ্জ কাগজে দেখছি আমরা, ঠিক আছে, সমনের কাগজে ওখানে কি একজন ব্যক্তির নাম থাকে? ধরেন একটা সমনের কাগজে ৫ জন ব্যক্তির নাম আছে, হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে করণীয়, সেক্ষেত্রে আপনি ৫ জন ব্যক্তির পিছনে সই নিবেন। ৫ জন ব্যক্তির সই নিতে তো আপনার ৫ পৃষ্ঠা কাগজের দরকার নাই। ৫ জন ব্যক্তি রহিম, করিম, জব্বার, শাকিল, ফারুক, এরকম ৫ জনের ৫টা নাম লিখবে খালি, শেষ। পিছনে সমানের অপোজিট পৃষ্ঠায় ৫ জনের যে ৫টা নাম লিখবে, ৫ জন যে ৫টা নাম লিখবে, তাহলে ৫ জনকে আলাদা আলাদা ফটোকপি দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ দিলেন, অসুবিধা কি? ৫ জনের আলাদা ফটোকপিও দিতে পারেন, অথবা যেই কোনো একজনের আপনি একটা কপি প্রেরণ করে বলবেন যে আপনার এই মামলায় এই আপনার স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই সাক্ষী, এদের সবাই নিয়ে আপনি আদালতে হাজির হবেন। সমনের কার্বনের এক কপিও দিতে পারেন আপনি, অবস্থা বুঝে আর কি। হ্যাঁ, অথবা আপনি ৫ জনের ৫টা কপিও দিতে পারেন। আর আচ্ছা, তারপরে মূল কপিটা বিজ্ঞ আদালতে জারি করে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এই পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের উপর, পুরুষ যে কোনো সদস্যের উপর, প্রাপ্তবয়স্ক সদস্যদের উপর, এটা কিন্তু আপডেট বইটার মধ্যে কিন্তু লেখা আছে। স্বীকার না করলে আসলে সমন জারি হয়। ধরেন ওই যে একটা বলা আছে যে লটকাই দিল মানে সমন আসি, এখন এই বাড়িতে লটকাই দিলাম, ভাইদের কাছে এই বাড়িতে ১ বছরের ভিতরে আসে, হ্যাঁ, তখন এটা কি সমন জারি করা হইব? সমন আর পাই নাই সেটি, এটা আমি বলছিলাম আর কি। এটা করণীয় কি তাহলে? আচ্ছা, এটা করণীয় আইন এখন সংশোধন দিয়ে দিছে। আপনি যদি বাড়িতে যাই যদি না পান, তখন আপনি ৬৯-৪-এ চলে যাবেন। ৬৯-৪-এ সে তো বাড়িতে নাই, সে তো পৃথিবীতে আছে, তাই না? পৃথিবীতে যদি সে থাকে, চাঁদের দেশে না যায়, তাহলে তো আপনি তারা ইলেকট্রনিক মাধ্যমে সমনটা জারি করতে পারবেন ভাই। ৬৯-৪-এ বলছে না এটা, আপনি তারা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মনে করেন সে হচ্ছে কথার কথা, সে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং আছে আগামী ১ বছর থেকে। হ্যাঁ, তা আপনি কি করলেন, আপনি তারে বললেন যে ভাই আপনি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং এ আছেন, আপনি ব্যস্ত থাকেন, আপনি হচ্ছে আপনার নামে আদালতের সমন দিছে, এই যে তার কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, সে আপনারে দিবে ওকে থ্যাংক ইউ স্যার,
এই সমনটা জারি হয়ে গেছে। আর ৭৪ ধারাটা হচ্ছে আপনি হচ্ছে সমনে কি করলেন, আপনি হচ্ছে সমনটা জারি করলেন। মনে করেন আদালত আপনাকে ওরূপ মিউট করেন, আদালত আপনারা কি করলো, সমন জারি করার জন্য ইয়ে দিল, মানে থানার ওসি স্যারের নিকট পাঠাইলো সমনটা। হ্যাঁ, থানার ওসি কি করলো, জসিম এসআই জসিম আপনি সমনটা জারি করেন। তখন আপনি কি করলেন, এই সমনটা নিয়ে আপনি হচ্ছে ব্যক্তির কাছে গিয়ে আপনি ৬৯, ৭০, ৭১, ৭২ এই পদ্ধতির মধ্যে ফালাই আপনি সমনটা জারি করলেন। হ্যাঁ, জারি করার পরে আপনার হচ্ছে ওই থানা থেকে বদলি হয়ে আপনার মনে করেন কিশোরগঞ্জ থেকে বদলি হয়ে আপনি চলে গেছেন হচ্ছে চট্টগ্রাম জেলায় চলে আসছেন। এখন কিশোরগঞ্জ আদালতে যখন এই যে সমনটা আপনি জারি করছেন, এই সংশ্লিষ্ট মামলার যখন শুনানি হয়, মামলার যখন সাক্ষ্য গ্রহণ হয়, তখন কিন্তু আপনি আদালতে হাজির নাই, তখন আপনি কিন্তু অন্য একটা ইউনিটে চাকরি করেন। তখন আদালত কি করবে, আদালত ধরেই নিবে যে আপনি যখন কিশোরগঞ্জে থেকে সমনটা জারি করছেন, ওইটা আপনি সঠিকভাবেই জারি করছেন, ওটা নির্ভুল ছিল, ওইটারই হচ্ছে সমন জারির চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরবে। মানে এটাই আপনার সমনটা জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। এই কথাটাই বলছে ৭৪-এ। সমনের যে প্রাপ্তি স্বীকার যদি না হয়, উনি যদি ১ বছর বাড়িতে না থাকে, তাহলে ওনাদের সমনটা জারি হয় না। এখন আপনি যে বলছিলেন যে এটা ওই ইলেকট্রিক ডিভাইসে করা যায়, এখন ওই এলাকার মান্যগণ্য লোকের মাধ্যমে যদি প্রাপ্তি স্বীকার নেওয়া হয়, তাহলে তো ওইটা তো সমন জারি হবে না, ওই প্রাপ্তি স্বীকারটা হবে না। এলাকার মান্যগণ্য মেম্বার চেয়ারম্যান থেকে যদি ওই এলাকার স্থানীয় সম্মানিত লোক থেকে নেওয়া হয়, তখন ওইটা তো মনে হয় প্রাপ্তি স্বীকার হিসেবে হবে। আপনার সমনটা ওই ব্যক্তির প্রশ্ন আপনি বুঝেন নাই। ওই ব্যক্তি বলছে যদি ব্যক্তি নিজে যদি প্রাপ্তি স্বীকার না করে, যদি তার পরিবারের কোনো সদস্য যদি প্রাপ্তি স্বীকার না করে, ঠিক আছে, আইনে কি বলছে যে এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে আপনি প্রাপ্তি স্বীকার নেবেন। আইনে আপনারা কয়েকটা জিনিস ডিফাইন করে দিছে। ১ নম্বরে বলছে ৬৯-এ আপনি ব্যক্তির নিকট সমনটা জারি করবেন। ৭০-এ বলছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপরে সমন জারি করবেন। হ্যাঁ, ৭১-এ বলছে লটকিয়ে সমন জারি করবেন, এলাকার লোকজন যারা সাক্ষী নেবেন। কিন্তু ওই ৭১ থেকে প্রশ্নটা করছে, বলছে যে ভাই যদি সে ৭১-এ আপনি লটকিয়ে সমন জারি করলেন যে সে আগামী ৫ বছরের বাড়িতে আসলো না, তাহলে সমনটা কিভাবে জারি হইল? এই কারণেই আপনার এই ৬৯-এর সাইড বের হয়েছে যে ওই ব্যক্তি বিদেশে যেখানেই থাকুক, মানে ইলেকট্রনিক মাধ্যমে আপনি তারে চাইলে সমনটা জারি করতে পারবেন, তখনই সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। বুঝছেন না রবিউল ভাই? তাহলে ওই এলাকার স্থানীয় লোকের যেটা সমনটা করবে, স্থানীয় লোক পড়বে আপনার ৭১-এ যখন আপনি লটকায় সমন জারি করবেন। হ্যাঁ, তখন আপনি বাড়ির ২-৩ জন লোকরে ডাকবেন যে ভাই এই বিষয়, এই ব্যক্তি আপনাদের বাড়ির জসিমের নামে সমন আসছে, এখন জসিম তো বাড়িতে নাই, তাই আমি তার এই যে ঘরের দরজার মধ্যে একটা সমনের একটা কপি লটকিয়ে সমনটা জারি করলাম। তখন ওই পিছনে বাড়ির ২ জন লোকের সাক্ষী নিবেন, এই ২ জন লোকের সই নিবেন আর কি। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭১-এ এলাকার ময়মুরব্বী মানে বাড়ির লোকের স্বাক্ষর নিবেন আপনি হচ্ছে ৭১-এ। এই ৬৯-৪ যখন আমি সংশোধনী পাচ্ছি যে অনলাইনে সমন জারি করা, হ্যাঁ, তো সেই সংশোধনী পাওয়ার পরে ৭০-৭১-এর যুক্তি কতটুকু? ৭০-৭১-এ আপনার যাওয়ার দরকার নাই ভাই। আপনার ৭০-৭১-এ আপনি যাবেন হচ্ছে যখন আপনি ব্যক্তিরে না পান। মনে করেন কথার কথা ব্যক্তি সৌদি আরবে আছে, কিন্তু ব্যক্তি যদি পুরো ফ্যামিলি তার সৌদি আরবে নাই, তখন আপনি ৭০-এ যাইতে হবে না? নাকি আপনি ব্যক্তিরে না পাইলে আপনি ইলেকট্রনিক মাধ্যমে সমনটা জারি করে দিবেন? আপনি ব্যক্তি না পাইলে ব্যক্তির পরিবারের সদস্য খুঁজবেন। ঠিক আছে? আমাকে ৭০-৭১-এ আসতেই হবে? হ্যাঁ হ্যাঁ, ৭০-এ আসতে হবে ভাই। আমরা এরকম থানা যারা চাকরি করি আমরা তো দেখি, আমরা হচ্ছে কি করি, যখন আমরা তার বাড়িতে যাই, চিটাগং এর ম্যাক্সিমাম হয় কি, ম্যাক্সিমাম চিটাগং এর লোকে বিদেশ চলে যায়, বিদেশি বেশি। এখন তখন আমরা কি করি, তখন আমরা ওই যে তার পরিবারের যেই তার বাবা বা হচ্ছে ভাই এরকম যারা লোক থাকে এদের একটা স্বাক্ষর নেই আমরা সমনটা জারি করি। এই ঠিক আছে, আপনি শুরুতেই ইলেকট্রনিক মাধ্যমে যাবেন না।